ওকে, সো বেসিক্যালি আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতেছি এটা হচ্ছে আহ, রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন। সো আজকে বেসিক্যালি আমরা কিছু কনসেপচুয়াল টার্ম নিয়ে কথাবার্তা বলবো, যে এই বেসিক গুলো আমার কাজে লাগবে ইনশাল্লাহ। আর এমনিতে হচ্ছে আমরা আয়নিক বন্ধন বলো, সমযোজী বন্ধন বলো, অনেকগুলো বন্ধনের অনেক কিছু আমরা পড়ে ফেলছি। সো এই পার্ট গুলো আস্তে আস্তে আসবে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সো খাতা একটু ক্যাপশন দাও যদি যেটা তোমার জানা আছে, যেহেতু এই অধ্যায়ের মধ্যে এই টপিকটাই প্রথমে আছে। সো আমরা এই অধ্যায়ের মানে পার্সপেক্টিভে এটা একটু লিখবো। সো যোজ্যতা ইলেকট্রন, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রনস বা ইলেকট্রন, ঠিক আছে? সো তোমরা জানো যোজ্যতা ইলেকট্রন হলো হচ্ছে মানে একটা রসায়নের মৌলিক ধারণা, ঠিক আছে, যা নির্ধারণ করে এটা অন্য মৌলের সাথে কিভাবে বিক্রিয়া করবে। আমরা তো সংজ্ঞাটা জানি, সংজ্ঞাটা হচ্ছে কি, যে কোন একটা মৌলের সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রন সেটাকে বলে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। বাট এই যে যোজ্যতা ইলেকট্রন যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা ডিফাইন করে আসলে সে আসলে কার সাথে কিভাবে বিক্রিয়া করবে। সে কি আয়নিক বন্ধন করবে, না না সমযোজী বন্ধন করবে, নাকি সন্নিবেশ সমযোজী বন্ধন করবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে এই যোজ্যতা ইলেকট্রন বা ব্যালেন্স ইলেকট্রনের উপরে, ঠিক আছে? সো যদি একটু সংজ্ঞাটা দেখি আমরা, যে সংজ্ঞাটা লিখি এখানে, কোনো পরমাণু কোনো পরমাণু সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। আর সর্ববহিস্থ স্তরকে বলে হচ্ছে যোজ্যতা স্তর বা ব্যালেন্স শেল। সো দেখাই যাচ্ছে ছবির মধ্যে, দেখো খেয়াল করে, একদম সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনটা আছে সোডিয়ামে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, আর যে শেলটা আছে সে শেলটা হচ্ছে ব্যালেন্স শেল বা যোজ্যতা স্তর। ওকে, খুব মানে সিম্পল জিনিস, তোমরা নিশ্চয়ই এগুলা মানে জানো, বাট একটু রিভিশন করে নিলাম আমরা, ঠিক আছে? এই যে যোজ্যতা ইলেকট্রন আমরা পড়বো, এর তাৎপর্য আসলে কি, ঠিক আছে? আমরা এখন যোজ্যতা ইলেকট্রনের তাৎপর্য নিয়ে পড়াশোনা করবো। So আমরা এখন যে কনসেপ্টটা নিয়ে পড়াশোনা করা হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের তাৎপর্য। তাৎপর্য সো এক নম্বর তাৎপর্য নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এক নম্বর তাৎপর্য কি? রাসায়নিক বিক্রিয়া। সো একটি মৌলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ নিবে কিনা এবং কতটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করবে তা এই যোজ্যতা ইলেকট্রনই শেয়ার করে দেয়। অর্থাৎ তুমি যদি কোনো একটা মৌল চিন্তা করো বেসিক্যালি কি হয়, তার শেষ কক্ষপথে যদি একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, সাধারণত সেই ইলেকট্রন ত্যাগ করে। সাধারণত সেই ইলেকট্রন ত্যাগ করে। আর যদি মনে করো 5 6 7 থাকে, সাধারণত সেই ইলেকট্রন গ্রহণ করে। 4 থাকলে নর্মালি শেয়ার করে। সো এই যে যোজ্যতা স্তরের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন ধরে মানে ডিফাইন করে সে কি ইলেকট্রন ত্যাগ করবে, নাকি ইলেকট্রন গ্রহণ করবে, নাকি ইলেকট্রন শেয়ার করবে। সো এটা বোঝা যায় কি আমার যোজ্যতা ইলেকট্রনের সংখ্যার মাধ্যমে। সো রাসায়নিক বিক্রিয়ার যে ধরন সেটা ডিফাইন করতে সাহায্য করে আমার যোজ্যতা ইলেকট্রন। সো এখানে একটা উদাহরণ দেয়া আছে, দেখো সোডিয়ামের হচ্ছে 11, তোমরা জানো সোডিয়ামের 11, ক্লোরিন হচ্ছে 17। সোডিয়াম হচ্ছে 11 আর ক্লোরিন হচ্ছে 17। সো কি করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে। সো এটা ডিপেন্ড করতেছি তার যোজ্যতা ইলেকট্রনের উপরে, ঠিক আছে? ওকে, সো প্রথম পয়েন্টটা নিশ্চয়ই বুঝে গেছো যে যোজ্যতা ইলেকট্রনের প্রথম যে তাৎপর্য আছে সে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ধরনটা নির্ধারণ করে। ধরন নির্ধারণ করে। ওকে, সো প্রথম পয়েন্ট আশা করি মানে ইজিলি বুঝতে পারার কথা, ঝামেলা হওয়ার কথা না। আমরা এখন 2 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো। একটু লিখছো তোমরা? জাস্ট তোমাদের মতো করে লিখে রাখো, আমি যে কথাগুলো বলবো নিজের মতো করে লিখে রাখো, তাহলেই হবে আর কি। ওকে, প্রথম পয়েন্টটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে। আমরা 2 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো একটু। সো 2 নাম্বার তাৎপর্য হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান। সো 2 নাম্বার যে তাৎপর্য সেটা হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান। যেমন আমরা ধরো হচ্ছে যদি আমরা আসলে এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক এক একটার ক্ষেত্রে আমরা এক একটা সূত্র ব্যবহার করি, বাট এই ব্যালেন্স শেলের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রনটা কিন্তু আসলে কি আমার যোজ্যতা স্তরের হচ্ছে সংখ্যা, সরি,
কোন মানে হচ্ছে সে গ্রুপে অবস্থান করবে সেটা নির্ধারণ করতে কিন্তু সাহায্য করে। যেমন ধরো আমরা জানি যে যখন আমরা এস ব্লক নিয়ে পড়াশোনা করছি আমরা দেখছি সর্ববহিস্থ স্তরে সর্ববহিস্থ স্তরে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। আমরা যখন পি ব্লক মৌল নিয়ে কাজ করছি আমরা দেখছি এসপি ব্লকে যে মৌলগুলো আছে তার সাথে 10 যোগ করলে আমরা পাই হচ্ছে পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। বা ডি এর ক্ষেত্রে কিন্তু কাজ করে এই মানে হচ্ছে যে গ্রুপ নির্ধারণ করার ক্ষেত্রে। তার মানে খুব সহজ করে বলে দাঁড়ায় হচ্ছে কি যোজ্যতা স্তরের যে ইলেকট্রন আছে সেটা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার ক্ষেত্রেও ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা একটু আসি। তো 1 নাম্বার ছিল হচ্ছে কি আমার রাসায়নিক বিক্রিয়ার ধরনটা নির্ধারণ করে, 2 নম্বরে পর্যায় সারণীতে অবস্থান নির্ধারণে কি এই যোজ্যতা ইলেকট্রন সাহায্য করে। 3 নাম্বার যেটা অলরেডি কথাবার্তা বলে ফেলছি যে বন্ধন গঠন, ঠিক আছে, বন্ধন গঠন, ঠিক আছে। তো 1 নাম্বার ছিল রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। 2 নাম্বার হচ্ছে আমার 2 নাম্বার নিয়ে কথা বললাম আমি মাত্রই, সেটা হচ্ছে যে আমার পর্যায় সারণীতে অবস্থান, আর 3 নাম্বার হচ্ছে বন্ধন গঠন, ঠিক আছে। তো 2 নাম্বার হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান আর 3 নাম্বার হচ্ছে বন্ধন গঠন। তিনটাই হচ্ছে আমার কি ব্যালেন্স শেল বা যোজ্যতা যে ইলেকট্রন আছে সেই যোজ্যতা ইলেকট্রনের তাৎপর্য, ঠিক আছে। সো বন্ধন বন্ধন গঠন নিয়ে যে কথাবার্তাগুলো আছে সেগুলো অনেকবার করেই তোমাদেরকে বলছি। আসলে প্রত্যেকটা যোজ্যতা স্তরের ইলেকট্রন চাই, একটু বলি, যোজ্যতা স্তরের ইলেকট্রন চাই ইলেকট্রন ত্যাগ কিংবা ইলেকট্রন গ্রহণ কিংবা ইলেকট্রন শেয়ার করে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করতে, নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করতে। এটা দুইভাবে সম্ভব হয়, একটা হচ্ছে দ্বিতপূর্ণ বলি আমরা, দ্বিতপূর্ণ বা ডুপ্লেট রুল বলি, ডুপ্লেট রুল, বা আমরা বলি হচ্ছে যে অষ্টকপূর্ণ বা অক্টেট রুল, অষ্টকপূর্ণ বা অক্টেট রুল। অর্থাৎ আমরা যে যোজ্যতা স্তরের ইলেকট্রন দেখতে পাই বিভিন্ন মৌলের ক্ষেত্রে তারা প্রত্যেকে চায় ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ার করে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করতে। কেন চায়? কারণ এটা হচ্ছে স্ট্যাবল করে, এটা হচ্ছে স্ট্যাবল করে। এই স্ট্যাবল হওয়ার মাধ্যমে কি হয়, ওরা দ্বিতপূর্ণ হয় বা অষ্টকপূর্ণ হয়। দ্বিতপূর্ণ মানে কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ, আর অষ্টপূর্ণ মানে হিলিয়াম বাদে অন্যান্য যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে তাদের গঠন কাঠামো লাভ করতে চায়। ওকে ওকে, আমরা দেখলাম হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের তাৎপর্য তিনটা, ঠিক আছে। একটা হচ্ছে রাসায়নিক বন্ধন, পরসারিতে অবস্থান, আর হচ্ছে বন্ধন গঠন। আচ্ছা একটু আগাই। এবার আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলছি হচ্ছে ব্যালেন্সি বা যোজনী। সো খাতায় ক্যাপশন লেখা হচ্ছে যোজনী কি, খাতায় ক্যাপশন লেখো যোজনী কি, বা ইংরেজিতে বলে ব্যালেন্সি। আগে সংজ্ঞাটা একটু লিখে ফেলি তারপর আমি এক্সপ্লেন করবো। লেখা হচ্ছে একটি পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলা হয়। দেখো একটি পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে যোজনী বলা হয়। বা অন্য কথা এটা বলা যায় যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। এটা জাস্ট একটা মানে থিওরিটিক্যাল সংজ্ঞা বলতে পারো, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। আমরা যখন বলি পানি H2O, মানে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, এই জন্য বলা যায় কি অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যেমন ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, আমরা বলি ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, একটা হাইড্রোজেন একটা ফ্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, আমরা বলতে পারি ফ্লোরিনের যোজনী হচ্ছে 1, ঠিক আছে। তো খুব সহজ করে থিওরিটিক্যাল ভাবে আমরা বলি হচ্ছে যে কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। কেন? মানে এটাকে একটা মানে বেস ধরা হয় যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, সো তার সাথে যতগুলো যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে তার যোজনী সংখ্যা। বাট এটার কিছু নিয়ম আছে সেটা বুঝাই দিচ্ছি ইনশাআল্লাহ। তো সংজ্ঞা লিখলাম। তো যদি সংজ্ঞাটা আসে তোমরা এই সংজ্ঞাটা লিখবা যে একটি পরমাণুর
অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজনী বলা হয়, বা অন্য কথায় বলা যায় যে কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। সংখ্যাগুলো লেখছো খাতার মধ্যে সবাই? ওকে, সবাই লিখছো? মামা অলমোস্ট। মামা লিখেছি। ওকে, তাহলে আগাবো। এখন আমি সহজ একটা নিয়ম দেখাই, আমরা প্র্যাকটিস করতে করতে আরো বুঝবো, ঠিক আছে? এগুলো মানে তোমার পুরো কেমিস্ট্রিতেই তোমাকে এটা বোঝা লাগবে, প্র্যাকটিস করে করে তুমি আত্মস্থ করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। সহজ জিনিসপত্রগুলো সহজ আছে। আমি জাস্ট কয়েকটা বেসিক নিয়ম বলে দিই, তুমি মনে রাখার ক্ষেত্রে কাজে লাগবে। দেখো, পরমাণুগুলো স্থিতিশীল হওয়ার জন্য তাদের সবচেয়ে বাইরের স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করতে চায়, যে কথাটা একটু আগেই বলে আসছি। এই পূর্ণ করার জন্য তারা ইলেকট্রন ত্যাগ করতে পারে বা গ্রহণ করে অথবা শেয়ার করে, আর তিনটা ওয়েতেই কি তারা অষ্টক পূর্ণ করতে পারে। এই যে তিনটা কাজ করে, ত্যাগ করে বা গ্রহণ করে বা শেয়ার করে, এই প্রক্রিয়ার ক্ষেত্রে যতগুলা ইলেকট্রন আসলে অংশ নেয় সেটাই ওই মৌলের যোজনী। খুব সহজ করে বলে সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী, বা আমরা বলতে পারি এটা বন্ধন তৈরি করতে যতগুলো হাত ব্যবহৃত হয় সেটাই হচ্ছে যোজনী। দেখাবো, সমস্যা নেই। তো ধাতুর ক্ষেত্রে কি করা যায়? ধাতুর ক্ষেত্রে খুব সহজ, যে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যাই তাদের যোজনী। যেমন ধরো সোডিয়ামের কথা যদি আমরা চিন্তা করি, সোডিয়ামের সর্ববহিঃস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, আমরা বলতে পারি সোডিয়ামের যোজনী হচ্ছে 1। ম্যাগনেসিয়ামের দিকে একটু তাকাই আমরা, ম্যাগনেসিয়ামের সর্ববহিঃস্থ স্তরে 2টা ইলেকট্রন আছে, আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। অ্যালুমিনিয়ামের দিকে একটু তাকাবো, অ্যালুমিনিয়ামের বাইরে 3টা ইলেকট্রন আছে, তার যোজনী হচ্ছে 3। ঠিক আছে? সো খুব সহজ ভাবে মনে রাখার ক্ষেত্রে এটা মনে রাখতে পারো, ধাতুগুলোর ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটাই হচ্ছে তার যোজনী, কারণ তারা ইলেকট্রন ত্যাগ করে। ওকে, সো এটা ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। এবার আসি একটু অধাতুর ক্ষেত্রে কি হবে সেটা বোঝাই একটু দেখো। যেহেতু অধাতুগুলো ইলেকট্রনে গ্রহণ করতে চায়, গ্রহণ করে, সেক্ষেত্রে কি করবা, 8 মাইনাস বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা। যেমন ধরো তুমি যদি ক্লোরিন নিয়ে কথা বলো, তুমি জানো ক্লোরিনের সর্ববহিঃস্থ স্তরে 7টা ইলেকট্রন আছে। ক্লোরিনের সর্ববহিঃস্থ স্তরে ধরো 7টা ইলেকট্রন আছে। এই 7টা ইলেকট্রন আছে, যদি 8 থেকে 7 বিয়োগ করে থাকে হচ্ছে 1, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আমরা কি বললাম, কয়েকটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, গ্রহণ করতে পারে বা শেয়ার করতে পারে, সেটাই হচ্ছে তার যোজনী। তো যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার যোজনী হচ্ছে 1। ঠিক আছে, তার যোজনী হচ্ছে 1। যদি একটু অক্সিজেন নিয়ে কথা বলি, অক্সিজেনের যোজনী হচ্ছে কত আমরা জানি 2। এমনিতে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তো করলে কি আসে 1s2, 2s2 আর হচ্ছে 2p4। সো যদি একটু আমরা হুন্ডের মাধ্যমে তার বিন্যাস করি, দেখতে পারো, তুমি দেখো খেয়াল করে, দেখো খেয়াল করে। সো আমরা জানি আগে অযুগ্ম হয়ে প্রবেশ করে তারপরে যুগ্ম হবে। সো দেখো, তুমি যখন হুন্ডের নীতির মাধ্যমে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে তার দিকে তাকাচ্ছ, সে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যেহেতু সে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেজন্য আমরা বলি অক্সিজেনের যোজনী হচ্ছে আমার 2। অক্সিজেনের যোজনী হচ্ছে আমার 2। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, পরিবর্তনশীল যোজনী দেখায়, সেগুলো আমরা কথা বলছি আগে, আজকেও কথা বলবো। যদি বলে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7, তাই না? 1s2, 2s2, 2p3। সো একটু ভালো করে খেয়াল করে দেখো, তার সর্ববহিঃস্থ স্তরে 3টা অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে সে 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাই না? তার মানে আমরা বলতে পারি নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। সো আমরা যে যোজনী সংজ্ঞা বলি, এটাকে আরেকভাবে বলা যেতে পারে, লিখে ফেলো, যে কোন একটা মৌলের সর্ববহিঃস্থ স্তরের অযুগ্ম ইলেকট্রনকে তার যোজনী বলে। লিখে ফেলো, কোন একটা মৌলের সর্ববহিঃস্থ স্তরের অযুগ্ম ইলেকট্রনকে তার যোজনী বলে। কোন একটা মৌলের সর্ববহিঃস্থ স্তরের অযুগ্ম ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজনী। অযুগ্ম ইলেকট্রন সংখ্যাই তার যোজনী। তো ভালো করে খেয়াল করে দেখো, ক্লোরিনে অযুগ্ম একটা ছিল, যোজনী 1। অক্সিজেনে অযুগ্ম ছিল 2টা, যোজনী 2। নাইট্রোজেনে অযুগ্ম 3টা, যোজনী হচ্ছে 3। ঠিক আছে? সো আই হোপ এই পর্যন্ত বুঝে যাওয়ার কথা, সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। আচ্ছা,
বুঝছো এবং সবাই এই পর্যন্ত বুঝছো সবাই? ক্লিয়ার? জি মামা। আচ্ছা, এবার আমি একটু জিনিস একটু বলি। ধরো কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইড একটু কথা বলবো। কার্বন ডাই অক্সাইডের মধ্যে জানো একটা কার্বন আছে আর দুইটা অক্সিজেন আছে। সো আমি যদি একটু ইলেকট্রোবিন্যাস করি, কার্বন হচ্ছে 6, 1s2, 2s2, আর হচ্ছে 2p2, আর অক্সিজেনের হচ্ছে 8, সো 1s2, 2s2, আর হচ্ছে 2p4। ওকে, যদি একটু হুন্ডের মাধ্যমে করতে চাই কার্বনটাকে, তাহলে কিভাবে আসে দেখো তো খেয়াল করে। 1s2 তো করলাম, 1s2, 2s2 খালি, 2s2 হচ্ছে 2s2, আর হচ্ছে 2p2, 2p2, ঠিক আছে। যদি আমি অক্সিজেনকে করতে তাহলে কি আসে দেখো, 1s2 করলাম, 1s2, দেন যদি করো 2s2 আসবে, আর হচ্ছে 2p4 আসবে, 2p4। সো 1, 2, 3, আর হচ্ছে 4, ঠিক আছে। এখন একটু লক্ষ্য করার বিষয় আছে, অক্সিজেনের যদি কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন কাঠামো লাভ করতে চায়, তার হচ্ছে 2টা ইলেকট্রন লাগবে। কার্বন যদি তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন কাঠামো লাভ করতে চায়, তার 4টা ইলেকট্রন লাগবে। দেখো এখানে 4টা ইলেকট্রন লাগবে। এখন আসলে ব্যাপারটা কেমন হয় সেটা নিয়ে একটু কথা বলবো। দেখো, ধরো কার্বন, ঠিক আছে, কার্বনের হচ্ছে দুই পাশে দুইটা আছে, এই ফাঁকা আছে, এই ধরো একটা ফাঁকা, এই একটা ফাঁকা, ঠিক আছে। এখন হয় কি, কার্বন যেটা করে, একটু ভালো করে শুনো, না বুঝলে আমাকে বইলো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, না বুঝলে আমাকে বইলো। কার্বন কি করে, কার্বন যখন তুমি তাপ দাও, যখন তুমি কার্বনকে তাপ দাও, এই যে তার সিঙ্গেল ডাবল ইলেকট্রনটা আছে, এই ডাবল ইলেকট্রনটা কি হয়, পি এর যে একটা ফাঁকা পি অরবিটাল আছে, ভালো করে শুনো, কার্বনকে যখন তুমি তাপ দিচ্ছ, যখন তুমি এক্সাইটেড করছো, উত্তেজিত করছো, তখন কি করে, সর্ববহিস্থ স্তরে 2s এর একটা যে ইলেকট্রন আছে, দুইটা যে ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন পি এর যে ফাঁকা অরবিটাল আছে, সেই পি এর ফাঁকা অরবিটালে চলে যায়, পি এর ফাঁকা অরবিটালে চলে যায়, ঠিক আছে। তখন ব্যাপারটা কিরকম দাঁড়ায় যে এই যে 2s1 থাকে, আর হচ্ছে 2p3 হয়ে যায়, 2p3, 1, 2, 3। তার মানে দাঁড়াচ্ছে এই কার্বনের 4টা অযুগ্ম ইলেকট্রন, 4টাই তার বন্ধনে অংশগ্রহণ করতে পারে। সো যেহেতু এখানে কার্বনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 4, আমরা বলতে পারি কার্বনের যোজনী কত, 4। কার্বনের যোজনী কত, যোজনী হচ্ছে 4, ঠিক আছে। এটা কি বুঝছো, লাইনটা কি বুঝছো সবাই, দেখো তো এটা কি বুঝছো কিনা, সাবা বুঝছো লাইনটা? জি মামা। আমি আরেকবার লাস্ট বলতেছি, জারিন কি শুনতে পাচ্ছে, জারিন? জি মামা। জারিন কি বুঝছো এটা? জি মামা। লাস্ট একবার বলি শোনো। কি হয়, কার্বনকে যখন তুমি তাপ দাও, যখন তুমি উত্তেজিত করো, তখন 2s এর একটা ইলেকট্রন পি এর ফাঁকা অরবিটালে চলে যায়, তখন অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 4টা। যেহেতু আমরা জানি কোন একটা মৌলের সর্ববহিস্থ স্তরের অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকেই তার যোজনী বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কার্বনের যোজনী হচ্ছে 4। এখন আসলে কি হয় সেটা একটু বলি, ওকে। সো দেখো, কার্বনের তার মানে সর্ববহিস্থ 4টা আছে, যেহেতু 4টাই হচ্ছে আমার বন্ধনে অংশগ্রহণ করে, আমি ভেবে লিখলাম, দেখো দুইটাই হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করে। এবার আমি দুই পাশে আমার যে অক্সিজেন বাবাজি আছে তাকে নিয়ে আসি। ধরো এই পাশে একটা অক্সিজেন নিয়ে আসলাম, আর এই পাশে একটা অক্সিজেন নিয়ে আসলাম, ঠিক আছে। সো যদি অক্সিজেনের সর্ববহিস্থ স্তরের দিকে তোমরা তাকাও, তাহলে কি দেখতে পাও, তাহলে তোমরা দেখতে পাও নিশ্চয়ই যে এখানে দুইটাই বন্ধন জোড় ইলেকট্রন, যারা বন্ধনে অংশগ্রহণ করবে না অলরেডি, দুইটাই হচ্ছে আমার বন্ধন জোড় ইলেকট্রন, এই দুইটা আমার বন্ধনে অংশগ্রহণ করবে। এই দুইটাকে ভদ্রলোককে এখানে বসায় দাও, এই দুইটা ভদ্রলোক বন্ধনে অংশগ্রহণ করবে। ঠিক সিমিলারলি, যেহেতু অক্সিজেন দুইটা, ডান দিকের ক্ষেত্রে একই রকম কাজ করব, দুই জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করার হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এখানে শুধুমাত্র লাস্টের যে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে তারা বন্ধনে অংশগ্রহণ করে, তাদেরকে এখানে বসায় দাও, সুন্দর মতন বসায় দাও, ঠিক আছে। সবাই রাখছো, সবাই রাখতে পারছো স্বস্তিকা? জি মামা। সো দেখো এখন খেয়াল করে, কার্বনের ছিল 4টা, সে শেয়ার করতেছে আরো 4টা, হয়ে গেছে 8টা। অক্সিজেনের ছিল 6টা, শেয়ার করছে 2টা, হয়ে গেছে 8টা। ডান দিকের অক্সিজেনের ছিল 6টা, শেয়ার করছে 2টা, 8টা। তাহলে প্রত্যেক এখানে অষ্টকপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। সো দেখো, অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2 ছিল, যোজনী 2। কার্বনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 4 হয়েছে, যোজনী হচ্ছে 4। আর এই আকৃতিকে বলে সরল রৈখিক আকৃতি, তোমাদেরকে আগেও বলছি।
কার্বন ডাই অক্সাইডের যে আকৃতি সেটা হচ্ছে সরল রৈখিক আকৃতি, বা যেটা কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছো? স্বর্ণই কি শুনতে পাচ্ছে? স্বর্ণই কি আছে? হয়তো আছে। অহনা শুনতে পাচ্ছ? জি মামা। অহনা বুঝছো এ পর্যন্ত? জি মামা। একটু সামনে আগাবো তাহলে। আচ্ছা, তো এতক্ষণ আমরা যোজন নিয়ে কথাবার্তা বললাম, আমরা হচ্ছে ব্যালেন্সিয়াল নিয়ে কথাবার্তা বললাম, আমরা ব্যালেন্স ইলেকট্রন নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা পরিবর্তনশীল যোজন নিয়ে কথা বলবো। তো খাতায় ক্যাপশন দিয়ে ফেলো, ভেরিয়েবল ব্যালেন্সি বা পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী বা ভেরিয়েবল ব্যালেন্সি। সংজ্ঞাটা খুব সহজ, ছোট্ট। সংজ্ঞাটা হচ্ছে যে কিছু মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে, একে পরিবর্তনশীল যোজনী বলে। সংজ্ঞাটা লিখে ফেলো একটু, যে কিছু মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে, একে পরিবর্তনশীল যোজনী বলে। এই ধর্মটাকে পরিবর্তনশীল যোজনী বলে। লিখছো? দেখে একটু বলো প্লিজ। জি মামা। ওকে, ভেরি গুড। আচ্ছা, সো মানে এখন প্রশ্নটা হচ্ছে কেন এই পরিবর্তনশীল যোজনী দেখা যায়। সো খাতায় ক্যাপশন লিখো যে কেন এই পরিবর্তনশীল যোজনী দেখা যায়। তোমরা এগুলো পড়ে ফেলছো, এগুলো তোমরা জানো, আমি জানি। সেজন্যই বলছি পঞ্চম অধ্যায়ে অনেক কিছু আমাদের শেষ। ওকে, লিখছো নিশ্চয়ই প্রশ্নটা, কেন এই পরিবর্তনশীল যোজনী দেখা যায়। আমরা প্রথম কারণটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখো ইলেকট্রন উত্তেজিত হওয়া বা এক্সাইটেশন। দেখো ইলেকট্রন উত্তেজিত হওয়া বা এক্সাইটেশন, এখানে যে লাইনটা আছে সেই লাইনটা একটু লিখে ফেলো, যে অধাতুর ক্ষেত্রে দেখা যায় সাধারণ অবস্থায় যোজনী একরকম থাকে, কিন্তু পরমাণু উত্তেজিত হলে তার ভেতরের কক্ষপথের ইলেকট্রনগুলো ফাঁকা ডি অরবিটালে চলে যায়, ফলে বিজোড় ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় এবং যোজনীও বেড়ে যায়। এই লাইনটা একটু লিখে ফেলো কষ্ট করে, আমি ব্যাখ্যা করতেছি উদাহরণ দিয়ে। মানে এক নাম্বার যে ব্যাখ্যা বা এক নাম্বার যে কারণ, সেটা হচ্ছে ইলেকট্রন উত্তেজিত হওয়া, যাকে আমরা ইংরেজিতে এক্সাইটেশন বলতেছি। সো এখানে হচ্ছে অধাতুর ক্ষেত্রে দেখা যায় সাধারণ অবস্থায় যোজনী একরকম থাকে, কিন্তু পরমাণু উত্তেজিত হলে তার ভেতরের কক্ষপথের ইলেকট্রন গুলো ফাঁকা ডি অরবিটালে চলে যায়, ফলে বিজোড় ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় এবং যোজনীও বেড়ে যায়। লেখা হলে বলবা। লিখছো? জি মামা। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আমি কোশ্চেন ধরে বুঝাবো, একটা কোশ্চেন খাতায় লিখো, যে খাতাটা আমি আগে বলেছিলাম যে NCl5 সম্ভব না হলেও PCl5 সম্ভব কেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ছ নাম্বার একটা প্রশ্ন আসতে পারে যে দেখাও যে ফসফরাস ও সালফার পরিবর্তনশীল যোজনী দেখায়। পরিবর্তনশীল যোজনী দেখায়, দুইটাই খুব কমন প্রশ্ন, পরীক্ষাতে আসে। সো দুইটাই আমরা দেখব। আচ্ছা, সো নিশ্চয়ই কোশ্চেনটা লিখে ফেলছো যে NCl5 সম্ভব না হলেও PCl5 সম্ভব কেন। আর খ নাম্বার যে প্রশ্নের কথা বললাম, দেখাও যে ফসফরাস ও সালফার পরিবর্তনশীল যোজনী দেখায়। প্রথম প্রশ্ন নিয়ে একটু কথা বলবো।
ঠিক আছে, তোমরা জানো নিশ্চয়ই, অনেকেই জানো। So, যদি সলভ করতে যাই, দেখো এখানে দুইটা আছে, একটা হচ্ছে নাইট্রোজেন, আমরা জানি নাইট্রোজেনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, আরেকটা হচ্ছে আমার ফসফরাস, ফসফরাস কত, 15। একটু কষ্ট করে ইলেকট্রন বিন্যাসটা তোমরা করে ফেলো, 1s2 2s2 2p3। যদি হুন্ডা নিয়ম অনুসারে করি 1s2 2s2 আর হচ্ছে 2p3 2p3। ঠিক সিমিলারলি তুমি যদি হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করতে চাও তাহলে কি দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে 1s2 2s2 2p6 3s2 12 আর হচ্ছে 12 3 হচ্ছে 15, তাই না? এভাবেই আসে। এখন বেসিক্যালি কি হয়, আমি যদি একটু এটারও হুন্ডের মাধ্যমে করি তাহলে কি আসছে, 1s2 টা আসলো, 2s2 গেল, 2p6 ও গেল, পুরোটা মানে ভেঙে ভেঙে করতেছি প্র্যাকটিসের জন্য আরেকবার। 3s2 গেল, 3p3 ও গেল, 3p3 ও গেল। ঠিক আছে, এখন মনে রাখবা মামা, যেহেতু আমার 3 যে অরবিটাল আছে সেই অরবিটালে কি আমার একটা কক্ষপথ ডি থাকে, তোমরা জানো নিশ্চয়ই যে আমার 3 নাম্বার যে অরবিটাল সেখানে হচ্ছে আমার ডি একটা ফাঁকা অরবিটাল থেকে যায়। এখন ফসফরাস সাধারণ অবস্থায় দেখো, খেয়াল করে তার যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, ফসফরাসের সাধারণ অবস্থায় যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা একটু দেখো, 3 আছে, 3 আছে। তার মানে সাধারণ অবস্থায় ফসফরাসের যোজনী হচ্ছে 3। কেন? কারণ তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যাও 3টা, বা আমরা এভাবে বলতে পারি সে 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো সাধারণ অবস্থায় ফসফরাসের যোজনী হচ্ছে 3, কারণ সে 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, বা আমরা বলতে পারি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3। এইটুকু পর্যন্ত লিখছো? ক্লিয়ার এইটুকু পর্যন্ত সবাই? জি ম্যাম। এখন আমরা কি করি, আমরা নরমালি করি ফসফরাসকে আমরা মানে এক্সাইটেড করি বা উত্তেজিত করি। সো যখন তুমি তাপ দাও, যখন তুমি উত্তেজিত করো ফসফরাসকে, তখন কি হয়, এই যে মানে 3s2 এর যে দুইটা ইলেকট্রন আছে, সেই 3s2 এর দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন যে ফাঁকা ডি অরবিটাল আছে সেই ফাঁকা ডি অরবিটালে চলে যায়। আমি আরেকবার বলি, ভালো করে শোনো, যখন তুমি তাপ দাও, উত্তেজিত করে, তখন 3s2 তে যে দুইটা ইলেকট্রন থাকে সেই দুইটা ইলেকট্রনের একটা ডি অরবিটালে চলে যায়। সো যখন সেটা ডি অরবিটালে চলে যাচ্ছে তখন আমার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 5টা। ভালো করে খেয়াল করে দেখো, এখানে ছিল দুইটা, থাকবে আছে একটা, এখানে আগে 3টার মতো 3টাই আছে, 1 2 3, আর 3s2 তে যে দুইটা ছিল তার একটা চলে আসে কি 3d তে চলে আসে। সো তখন তোমার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দাঁড়ায় হচ্ছে 5টা। সো যেহেতু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5টা হয়, তার মানে আমরা বলতে পারি হচ্ছে এখানে যোজনী হচ্ছে 5, যোজনী হচ্ছে 5। সো তার মানে ফসফরাস পরিবর্তনশীল যোজনী দেখায়, সেটার আনসার কিন্তু শেষ। সে 3 হইতে পারে, 5ও হইতে পারে। এবার আসি হচ্ছে প্রথমটা যেটা আনসার, যে NCl5 সম্ভব না হলেও PCl5 সম্ভব কেন? যেহেতু 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, 5টা ফাঁকা জায়গা আছে, তখন কি করে ফসফরাস তার যে বহিস্থ স্তরে যে 5টা ইলেকট্রন আছে এই 5টার সাথে ক্লোরিনের 5টা ইলেকট্রন সে শেয়ার করে, 5টা ইলেকট্রন সে শেয়ার করে, তখন ক্লোরিনের হয়ে যায় 18টা। আর ফসফরাসের দেখো, ফসফরাসের কিন্তু পূর্ণ হচ্ছে 10টা, দেখো 10টা। আমরা বলছিলাম খেয়াল করে অষ্টক সম্প্রসারণ মনে আছে কিনা দেখো খেয়াল করে, আমরা বলছিলাম অষ্টক সম্প্রসারণ। নর্মালি ইলেকট্রন শেয়ার করা, গ্রহণ করা বা ত্যাগ করার পরে 8টাই ইলেকট্রন হওয়ার কথা, বাট একটু খেয়াল করে দেখো, তুমি যখন PCl5 এর দিকে তাকাচ্ছ, PCl5, তখন দেখো শেয়ার করার পরে কিন্তু 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। এই যে 8-এর বেশি ইলেকট্রন হয়ে যাওয়াটা, এটাকে বলে হচ্ছে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ মানে PCl5 অষ্টক সম্প্রসারণ দেখায়। ঠিক আছে, PCl5 অষ্টক সম্প্রসারণ দেখায়। কেন দেখাচ্ছে দেখো খেয়াল করে, কারণ তার অযুগ্ম 5টা ইলেকট্রন 5টা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করতেছে, এই জন্য তার সর্ববহিস্থ যে স্তর আছে সেটা 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। 10টা ইলেকট্রন মানে কি 8-এর বেশি, 8-এর বেশি মানে কি অষ্টক সম্প্রসারণ। লিখছো সবাই এই পর্যন্ত? জি মামা। আচ্ছা, আর তার মানে কি PCl5 সম্ভব তো বুঝছো, NCl5 সম্ভব না কেন? খুব সহজ করে এক কথায় বলে দিলেই পারতেছি, যেহেতু
নাইট্রোজেনে কোনো ফাঁকা ডি অরবিটাল থাকে না, বা নাইট্রোজেনে যেহেতু কোনো ডি অরবিটাল থাকে না, তাই তাই NCl5 সম্ভব হয় না। জাস্ট এক লাইন লিখে রাখো, যেহেতু নাইট্রোজেনে ফাঁকা যেহেতু নাইট্রোজেনে কোনো ডি অরবিটাল থাকে না, সেক্ষেত্রে NCl5 সম্ভব হয় না, লিখে রাখলেই হচ্ছে। আচ্ছা, সো আই হোপ লিখে ফেলছো এটা। একটু সালফার নিয়ে লাস্ট কথা বলবো একটু এখানে। সালফারের হচ্ছে 16, সো যদি করে নিয়ন হচ্ছে 10, 3s2, 12, 3p4। যদি আমি হুন্ডের মাধ্যমে প্রকাশ করতে চাই 3s2 আর হচ্ছে 3p4। আচ্ছা, তোমরা তো এতক্ষণ নিশ্চয়ই বুঝছো, তাহলে আমাকে বলো সাধারণ অবস্থায় সালফারের যোজনী কত? সাধারণ অবস্থায় সালফারের যোজনী কত বলো? 2। 2। ভেরি গুড। সালফার বলো 2 কেন বললা? মামা কারণ এখানে অযুগ্ম ইলেকট্রন 2টি আছে। ভেরি গুড। এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যেহেতু 2, আমরা বলতে পারি, আচ্ছা পুরোটা মুছে গেছে সমস্যা নেই, সালফার 16 দেখাচ্ছি। নিয়ম 3s2 আর হচ্ছে 3p4। সো যেহেতু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তার মানে আমরা বলি সালফার সাধারণ অবস্থায় তার যোজনী হচ্ছে 2, বা এটাও বলা যায় সে যদি 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে, তার যোজনী হচ্ছে 2। সেভাবে তুমি ব্যাখ্যা করতে পারো, একই জিনিস। এখন কি হয়, তুমি যখন সালফারকে একটু তাপ দেওয়া শুরু করো, তখন কি করে, এই যে 3p, মানে 3p তে 2টা ইলেকট্রন আছে, দেখো খেয়াল করে এই ঘরটাতে যে 2টা ইলেকট্রন আছে, সেই 2টা ইলেকট্রনের একটা চলে যায় ফাঁকা ডি অরবিটালে। আমি আরেকবার বলি, খেয়াল করে শোনো। 3pর একটা ঘরে দেখো 2টা ইলেকট্রন আছে, যখন তুমি তাপ দেওয়া শুরু করবা, তখন কি করে, পি এর যে 2টা ইলেকট্রন ছিল তার মধ্যে একটা ইলেকট্রন সালফারের যে ফাঁকা ডি অরবিটাল থাকে সেখানে পৌঁছে যায়, ঠিক আছে? তো ব্যাপারটা তখন কি দাঁড়ায়, 3s2 লিখলাম, 3s2 লিখলাম, দেন হচ্ছে এই ঘরে যে 2টা ছিল তার মধ্যে একটা থাকে, আর আরেকটা চলে যায় হচ্ছে আমার ফাঁকা যে ডি অরবিটাল থাকে সেই ডি অরবিটালে চলে যাচ্ছে। দেখো এই মুহূর্তে আমার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয় 4টা, তার মানে আমি বলতে পারবো সালফারের যোজনী কত, এখানে 4, সালফারের যোজনী কত 4। সো ইনিশিয়ালি ছিল 2, আমি তাপ দিলাম, তখন পি এর একটা ইলেকট্রন ফাঁকা ডি অরবিটালে চলে গেল, তখন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হলো 4, তার মানে তখন যোজনী হচ্ছে 4। আর একটু তাপ দিলা, ধরো তুমি আরো তাপ দিচ্ছ, তখন কি করে, তখন হচ্ছে এই যে 3s2 এর যে 2টা ইলেকট্রন আছে, সেই 3s2 এর 2টা ইলেকট্রনের একটা ইলেকট্রন আবার সেই ফাঁকা ডি অরবিটালে চলে যায়। তখন ব্যাপারটা কি দাঁড়ায়, সাধারণত নিয়ম তো থাকবেই। 3s2 এর একটা ইলেকট্রন থাকে, 3p এ 3টা থাকে, 3p এ 3টা ছিল, ডি অরবিটালে একটা চলে আসছিল আগেই। এখন কি করে, এই 3s এ যে 2টা ইলেকট্রন ছিল তার একটা আবার চলে আসে হচ্ছে এই পাশে। এই মুহূর্তে ফাঁকা বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 6টা। কয়টা হয়, 6টা। তার মানে আমরা বলতে পারি এই পর্যায়ে সালফারের যোজনী হচ্ছে 6। সালফারের যোজনী কত আমার 6। সো দেখো সালফার 2 দেখায়, 4 দেখায়, 6 দেখায়, তার মানে আমরা বলতে পারি সালফার পরিবর্তনশীল যোজনী দেখায়। ঠিক আছে, বুঝছো সবাই? সো এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। আগেও বলছিলাম, আরেকবার করলাম, যেহেতু প্রাসঙ্গিকভাবে আলোচনায় চলে আসছে বলে দিলাম। ঠিক আছে, এবার প্র্যাকটিস হয়ে গেছে আশা করি। আচ্ছা, সো ফোন নাম্বারটা একই জিনিস আসলে। ঠিক আছে, সো ডি অরবিটালের ইলেকট্রন, ঠিক আছে, 1 নাম্বার আমরা বলছিলাম হচ্ছে কি, যে ইলেকট্রন উত্তেজিত হওয়া, বেসিক্যালি ইলেকট্রন উত্তেজিত হইলেই আসলে ডি অরবিটালে চলে যায়। সো 2 নাম্বার কাজটা হচ্ছে ডি অরবিটালের ইলেকট্রন। ঠিক আছে, সো মানে কথাবার্তাগুলো একই রকম, যে 2টা ডিফারেন্ট ভাবে এক্সপ্লেন করা আর কি। ঠিক আছে, ওকে। তুমি যখন ডি ব্লক নিয়ে পড়বা, আমরা যখন ডি ব্লকের বৈশিষ্ট্যগুলো নিয়ে পড়ছিলাম, মনে আছে নিশ্চয়ই, আমরা বলছিলাম হচ্ছে ডি ব্লকের অনেক মৌল হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, পরিবর্তনশীল জারণ মান দেখায়, জারণ মান দেখায়।
কিরকম ধরনের দেখো, খেয়াল করে মনে আছে কিনা। আমি বলছিলাম যে আয়রন সে ফেরাসও দেখায়, সে হচ্ছে ফেরিকও দেখায়। আমরা বলছিলাম কপারের কথা, সে কিউপ্রাসও দেখায়, সে কিউপ্রিকও দেখায়, ঠিক আছে, মনে আছে নিশ্চয়ই, কিউপ্রাস দেখায়, কিউপ্রিকও দেখায়। মানে বেসিক্যালি এগুলো হচ্ছে কি আমার ডি ব্লকের যে অবস্থান্তর মৌলগুলো আছে, অবস্থান্তর মৌল, সেই অবস্থান্তর মৌলগুলো ডি ব্লকের যে ফাঁকা অরবিটাল আছে, সেই ফাঁকা অরবিটালের কারণে হচ্ছে কি আমার ডিফারেন্ট ডিফারেন্ট যোজনী প্রকাশ করে। ঠিক আছে, সো এটা জাস্ট অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আলাদা করে বলছে যে অবস্থান্তর মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ডি অরবিটালে কি ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে আমার যোজনী পরিবর্তিত হয়। ওকে, সো আমরা দেখলাম পরিবর্তনশীল যোজনী কি, আমরা দুইটা কারণ আলাদা করে দেখলাম। ঠিক আছে, এই বন্ধু সবাই ক্লিয়ার? সবাই বুঝছো এ পর্যন্ত? একটু আগাবো তাহলে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে মানে পরিবর্তনশীল যোজনী দেখা এরকম কিছু মৌলের একটা চার্ট করা আছে। সো আমি জাস্ট 3 মিনিট সময় দিই, তোমার চার্টটা একটু খাতা একটু লিখে নাও। 3 মিনিট একটু সময় দিই, 3 মিনিট একটু কষ্ট করে চার্টটা লিখে নাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আয়রন 2 3 দেখায়, কপার 1 2 দেখায়, মার্কারি 1 2 দেখায়, 3 2 4 দেখায়, লেড দেখায় 2 4, ফসফরাস 3 5, সালফার 2 4 6 মাত্র দেখালাম, নাইট্রোজেন 3 5 দেখায়। পাঁচটা খুবই মানে এই যে পাঁচের কথা বলছে, দেখো এটা খুবই অনেক উচ্চ তাপমাত্রা লাগে, উচ্চ তাপমাত্রা ছাড়া এটা সম্ভব না। তখন হচ্ছে যে এটা খুবই রেয়ার কেসে হয়। ঠিক আছে, এটা রেয়ার কেসে হয়, বাট নর্মালি নাইট্রোজেন 3ই দেখায়, পাঁচ খুব এটা দেখায় না। ঠিক আছে, কারণ এটা নিষ্ক্রিয়, জাস্ট 3 দেখায় নাইট্রোজেন, লিখে রাখো। কার্বন 2 4 দুইটাই দেখায়, গোল্ড দেখায় 1 আর 3। মানে পুরাটা চার্ট যেভাবে লেখা আছে ওভাবে লিখে ফেলো, তাহলে তোমাদের সুবিধা মনে থাকবে। দেখা হলে বললো প্লিজ।
তো লেখা হয়েছে? মামা লিখেছি। ওকে, এখান থেকে আমরা অনেক কিছু দেখবো, বুঝছো? একটু জাস্ট মাথায় রাখো যে উদাহরণ একটা মনে রাখো, উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ? আমি দেখাবো। সাবা তুমি লিখছো? আমার লাস্টেরটা। তুমি ঠিক মতো ওষুধ খাই, বুঝছো? আজকে ক্লাসে কিন্তু অনেক তুমি কাশছো, বুঝছো? ঠিক মতো ওষুধ খাই, একটু কুসুম কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করো, ঠান্ডা পানি খাইও না। সুস্থ থাকতে হবে ইনশাআল্লাহ। তাই লিখছো? থ্যাংক ইউ মামা। মামা লিখেছি। ওকে, সো হোপফুলি সবাই লিখে ফেলছো ইনশাআল্লাহ। আমরা একটু সামনে একটু আগাবো আজকে। এখন আমরা যে টার্মটা দেখবো সেটা লেখো, সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনী কি? খাতায় ক্যাপশন দাও, সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনী কি? একটা হচ্ছে একটিভ ভ্যালেন্সি, একটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি, ঠিক আছে? সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনী কি? আচ্ছা, প্রথমে আমরা দেখবো সক্রিয় যোজনী বলতে কি বোঝায়, বা সক্রিয় যোজনী সংজ্ঞাটা আমরা দেখবো। তো খাতায় ক্যাপশনটা আসবে, প্রথমে আসবে হচ্ছে সক্রিয় যোজনী, ব্র্যাকেটে ইংলিশটা আমরা লিখে রাখতে পারো একটিভ ভ্যালেন্সি। সো খুবই সিম্পল, যে আমরা নর্মালি যে একটা মৌল দেখি, সেই মৌলের মধ্যে বা কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের যেই যোজনীটা কাজ করে, সেটাই বেসিক্যালি তার হচ্ছে সক্রিয় যোজনী, ঠিক আছে? সো লিখো যে কোনো একটি নির্দিষ্ট যৌগের মধ্যে একটি মৌলের যে পরিমাণ যোজনী আসলে ব্যবহৃত হচ্ছে, দেখো যে পরিমাণ যোজনী আসলে ব্যবহৃত হচ্ছে, তাকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। তাকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। একটু বড় উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবো, যেটা লিখে রাখো যে কোনো একটি নির্দিষ্ট যৌগের মধ্যে একটি মৌলের যে পরিমাণ যোজনী আসলে ব্যবহৃত হচ্ছে, তাকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। আচ্ছা, একটু একটা ছোট একটা উদাহরণ নিই। দেখো, আমরা একটু আগে বললাম যে টিনের দুইটা আছে, একটা হচ্ছে স্টেনাস ক্লোরাইড, একটা হচ্ছে স্টেনিক ক্লোরাইড। স্টেনাস ক্লোরাইড আর হচ্ছে স্টেনিক ক্লোরাইড। একটু ভালো করে মামারা খেয়াল করো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো বেসিক্যালি কি হয়, যোজনীগুলো কিন্তু এক্সচেঞ্জ হয় না। তোমরা জানো নিশ্চয়ই যে আসলে ব্যাপারটা কিরকম ধরনের, যে ক্লোরিনের যোজনী তো ওয়ান, সো একটা ক্লোরিন দুইটা টিনের সাথে সংযুক্ত হইতে পারে। খুব সহজ করে বলার চেষ্টা করছি, দেখো বুঝো কিনা, যে একটা ক্লোরিন দুইটা টিনের সাথে সংযুক্ত হইতে পারে। তার মানে বলি যে টিনের যোজনী হচ্ছে দুই, ক্লোরিনের হচ্ছে এক। হ্যাঁ, একটা ক্লোরিন যেহেতু দুইটা টিনের সাথে যুক্ত হইতে পারে, টিনের যোজনী হচ্ছে দুই, আমরা কি করি, আমরা বেসিক্যালি একটু বলি তোমাদের, শোনো। আমরা আড়াআড়ি করে যোজনীগুলো লিখি, যেমন ক্লোরিনের যোজনী হচ্ছে এক, এটা হচ্ছে ওয়ান। টিনের যোজনী হচ্ছে দুই, আমরা লিখি হচ্ছে দুই। ঠিক আছে? তার মানে এটা বোঝাচ্ছে কি যে এখানে আমার স্টেনাস ক্লোরাইডে টিনের যোজনী হচ্ছে আমার দুই, যোজনী হচ্ছে দুই। তার মানে খুব সিম্পল করে বললে দাঁড়ায় যে একটা যদি যৌগের মধ্যে এই যে টিনের যে যোজনী ব্যবহৃত হচ্ছে, সেটাই তার একটিভ ভ্যালেন্সি বা সক্রিয় যোজনী। যদি বলি ফেরাস ক্লোরাইড FeCl2, FeCl2, ঠিক সেম মামা। দেখো আয়রনের যোজনী হচ্ছে দুই, আর ক্লোরিনের হচ্ছে ওয়ান, ক্লোরিনের হচ্ছে ওয়ান। তার মানে ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে দুই, ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে দুই। যদি একটু স্টেনিক ক্লোরাইডের দিকে তাকায়, স্টেনিক ক্লোরাইড SnCl4, সেই স্টেনিক ক্লোরাইডে টিনের যোজনী হচ্ছে চার, টিনের যোজনী হচ্ছে চার। তাহলে খুব সিম্পল করে আবারও বলতেছি যে একটা যৌগের মধ্যে কোন একটা মৌলের যে যোজনীটা কাজ করে আসলে ব্যবহৃত হচ্ছে, সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। সবাই লিখছো? বুঝছো? এই পার্টটা বুঝছো সবাই? বুঝছো? জি মামা। আরেকটা উদাহরণ ধরো, ধরো বললাম লিখছো তোমার খাতার মধ্যে যে কিউ প্লাস ক্লোরাইড, কিউ প্লাস ক্লোরাইড, ক্লোরিনের ওয়ান, কপারের হচ্ছে ওয়ান। তার মানে বোঝা যাচ্ছে এখানে কপারের যোজনী হচ্ছে এক। যেহেতু এই যৌগের মধ্যে কপারের যোজনী এক কাজ করতেছে, আমরা বলতে পারি এখানে কপারের সক্রিয় যোজনী হচ্ছে দুই। কিউপ্রিক ক্লোরাইড নিয়ে একটু কথা বলতে পারি চাইলে। এখানে বুঝতে পারতেছো ক্লোরিনের হচ্ছে এক, কপারের হচ্ছে দুই। যেহেতু কপারের মানে দুইটা কাজ করতেছে, সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কপারের সক্রিয় যোজনী হচ্ছে দুই, কপারের সক্রিয় যোজনী দুই। ঠিক আছে? খুব সিম্পল জিনিস। আচ্ছা, এবার আসি আমরা সুপ্ত যোজনী নিয়ে কথা বলবো। সো খাতা ক্যাপশন লিখো সুপ্ত যোজনী, যেটাকে আমরা ইংরেজিতে বলি ল্যাটেন্ট ভ্যালেন্সি। দেখো
কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং ওই যৌগে ব্যবহৃত সক্রিয় যোজনীর পার্থক্য বা বিয়োগফলকে সুপ্ত যোজনী বলে। আগে লিখো, বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই, লেখো। লিখছো সবাই? কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং ওই যৌগে ব্যবহৃত সক্রিয় যোজনীর পার্থক্য বা বিয়োগফলকে সুপ্ত যোজনী বলে। সূত্রটা লিখে নাও, সুপ্ত যোজনী ইকুয়াল টু মৌলের সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সো লেখা নিশ্চয়ই হয়ে গেছে। সো আমরা একটু জাস্ট রিভিউ করব আবার। দেখো, তুমি যখন কিউ প্লাস ক্লোরাইড নিয়ে কাজ করতেছো, আমাকে বলতো এখানে কপারের যোজনী কত? কপারের যোজনী কত এর মধ্যে? কিউ এক। প্লাস 1। ভেরি গুড। বাট আমরা জানি কপারের সর্বোচ্চ যোজনী 2 হইতে পারে। কপারের সর্বোচ্চ যোজনী 2 হইতে পারে। তার মানে কপার বা ক্লোরাইড বা কিউ প্লাস ক্লোরাইডের সুপ্ত যোজনী হচ্ছে, কিউ প্লাস ক্লোরাইডের সুপ্ত যোজনী হচ্ছে, যেহেতু ওই মৌলের সর্বোচ্চ যোজনী 2 হইতে পারে 2 মাইনাস কিউ প্লাস ক্লোরাইডের যোজনী হচ্ছে, সক্রিয় যোজনী হচ্ছে 1, বিয়োগ করলে আসে হচ্ছে 1। আমি আরেকবার বলি, ভালো করে খেয়াল করো। আমরা কিউ প্লাস ক্লোরাইডে কপারের সুপ্ত যোজনী বের করতে যাচ্ছি। আমরা কি করলাম? আমরা জানি কপারের সর্বোচ্চ যোজনী 2 হইতে পারে, সো 2 লিখলাম। আমরা তারপর দেখলাম হচ্ছে যেই যৌগটা আমাকে দেওয়া আছে সেই যৌগের মধ্যে কপারের যোজনী কত, দেখলাম এখানে কপারের যোজনী হচ্ছে 1। সো সর্বোচ্চটা থেকে যেই যৌগটা দেওয়া আছে সেই যৌগে সক্রিয় যোজনী কত সেটা বিয়োগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার সুপ্ত যোজনী। তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমাকে বলো তো যে কিউপ্রিক ক্লোরাইডে কপারের সুপ্ত যোজনীর মান কত, বলো? 0। ভেরি গুড। কিউপ্রিক ক্লোরাইডে কপারের সুপ্ত যোজনী হচ্ছে 0। কেন? কারণ কিউপ্রিক ক্লোরাইডে কপারের সক্রিয় যোজনী হচ্ছে 2। কিউপ্রিক ক্লোরাইডে কপারের সক্রিয় যোজনী হচ্ছে 2। সূত্রে ফেলি, কপারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2। কিউপ্রিক ক্লোরাইডে কপারের সক্রিয় যোজনী হচ্ছে 2। 2 মাইনাস 2 মানে 0, তার মানে কিউপ্রিক ক্লোরাইডে কপারের সুপ্ত যোজনী 0। ভেরি গুড। আচ্ছা, ওকে। এবার তাহলে আমাকে বলো যে ফেরাস ক্লোরাইড FeCl2, এই ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী কত, বলো, বলে ফেলো, খুব সহজ। 1। ভেরি গুড। কারণ আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী 3 হইতে পারে, আর এই ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2। 3 থেকে 2 বিয়োগ করলে আসে হচ্ছে 1। সাবাস। যদি বলি ফেরিক ক্লোরাইড তাহলে কত আসবে? ফেরিক ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী কত আসবে? 0। 0। ইয়েস, কারণ এখানে সর্বোচ্চ 3, এই যৌগের 3, 0। ঠিক আছে। সো আই হোপ তোমরা বুঝে গেছো আসলে সক্রিয় যোজনী বলতে কি বোঝাচ্ছি, সুপ্ত যোজনী বলতে কি বোঝাচ্ছি, এগুলো ভুল করার কোনো কারণ নেই। তো সবগুলো কিন্তু রিলেভেন্ট। ঠিক আছে, আমরা যোজনী পড়লাম, আমরা পরিবর্তনশীল যোজনী দেখলাম, আমরা সুপ্ত যোজনী দেখলাম, সক্রিয় যোজনী দেখলাম। ঠিক আছে, ভেরি গুড। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? একজন রেসপন্স করলে হচ্ছে, বুঝছো পর্যন্ত? জি জি মামা। ওকে, ঠিক আছে। উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা মোটামুটি আমার জানা আছে, এগুলো ব্যাখ্যা না করে আমরা সামনে একটু আগাই। তো খাতা ক্যাপশন লেখো যৌগমূলক, ইংলিশটা লেখো রেডিকালও বলে এদেরকে, বা পলি অ্যাটমিক আয়নও বলে। ঠিক আছে, রেডিকাল বা পলি অ্যাটমিক আয়ন। যৌগমূলক নিয়ে পড়াশোনা করবো, সো লেখো রেডিকাল, অবলিক দিয়ে লেখো হচ্ছে পলি অ্যাটমিক আয়ন। ওকে, সবাই লিখে ফেলো সামনে। আচ্ছা,
একটু সংজ্ঞাটাকে লিখবো, ঠিক আছে? সো সংজ্ঞাটা হচ্ছে, লেখো, যৌগমূলক হলো রসায়নের এমন এক বিশেষ দল যারা একাধিক পরমাণু নিয়ে গঠিত হলেও রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র পরমাণুর মতো আচরণ করে। লিখে ফেলো একটু কষ্ট করে, যে যৌগমূলক হলো রসায়নের এমন এক বিশেষ দল যারা একাধিক পরমাণু নিয়ে গঠিত হলেও রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র পরমাণুর মতো আচরণ করে। মানে অন্য কথায় বলা যায় যে যখন দুই বা ততোধিক মৌলের পরমাণু একত্রিত হয়ে একটি গুচ্ছ তৈরি করে এবং ওই গুচ্ছটি একটি মাত্র আয়নের মতো আচরণ করে, তাকে যৌগমূলক বলে। মানে একই কথা, তুমি চাইলে দুই ভাবে লিখতে পারো, ঠিক আছে? লিখে ফেলো, আগে বুঝাবো। লিখছো? লেখা একটু বইলো, হ্যাঁ। মামা দেখেছি। ওকে, অহনা তুমি লিখছো? অহনা, জি মামা। স্বস্তিকা লিখছো? জি মামা। আমার সাথে কি আদিবা আছে আজকে? আদিবা হোপফুলি আছে বা নাই, যাই হোক। ওকে, সো ভেরি গুড, লিখে ফেলছো। এবার আমি জাস্ট সিম্পলি কয়েকটা জিনিস দেখাই তোমাকে, তোমার দেখলেই বুঝতে পারবে। দেখো, আমরা বলি সালফেট, সালফেটকে আমরা এভাবে লিখি সালফেট। এই পুরোটা কিন্তু একটা একক গুচ্ছ হিসেবে কাজ করে। সেখানে সালফার আছে, তিনটা অক্সিজেন আছে, একটা আয়নও কিন্তু আছে, মানে পুরোটা একটা গ্রুপ হিসেবে কাজ করে। এরা হচ্ছে যৌগমূলক। যেমন ধরো তোমাকে যদি বলে নাইট সালফাইড, সালফাইডও সেম, এটাও একটা গ্রুপের মতো কাজ করে। যদি বলি কার্বনেট, এটা একটা গ্রুপ হিসেবে কাজ করে। যদি বলি হচ্ছে সাপোজ নাইট্রেট, নাইট্রেট এটা একটা গ্রুপ হিসেবে কাজ করে। অর্থাৎ দেখো, খেয়াল করে, এখানে একাধিক পরমাণু কিন্তু আছে, অর্থাৎ একাধিক পরমাণু মিলে একটা অণু বা অণু তৈরি করতেছে, একটা গুচ্ছ তৈরি করতেছে। বাট ওরা কাজ করতেছে একটা সিঙ্গেল ইউনিটের মতো। এদেরকেই বলি হচ্ছে আমরা যৌগমূলক, ঠিক আছে? একটা ইউনিট নিয়ে কাজ করে। আমি একটু বুঝে সহজ করে দেখো তো, মনে করো তোমার কাছে আছে জিঙ্ক সালফেট বা কপার সালফেট। ধরো তোমার কাছে আছে কপার সালফেট, সেই কপার সালফেটকে তুমি জিঙ্কের সাথে বিক্রিয়া ঘটাবা, ঠিক আছে? কপার সালফেট প্লাস জিঙ্ক, তখন বিক্রিয়া করালে কি উৎপন্ন হয়? যে জিঙ্ক সালফেট প্লাস কপার। অর্থাৎ কি হয়, এই পুরোটা একটা ইউনিট হিসেবে কাজ করে, একটা একক হিসেবে কাজ করে, ঠিক আছে? একটা দল হিসেবে কাজ করে। সো কি হয়, কপার সালফেট প্লাস জিঙ্ক হিসেবে যখন বিক্রিয়া করবা, দেখো উৎপন্ন হচ্ছে কি জিঙ্ক সালফেট, অর্থাৎ পুরোটাকে একটা একটা দল হিসেবে কিন্তু চলে আসছে। এটা থাকে হচ্ছে প্লাস, টু প্লাস, এটা হচ্ছে টু মাইনাস, ঠিক আছে? তখন সেই দল আকারে কিন্তু এটা চলে আসে। তো যোগমূল্য বেসিক্যালি ওটাই বোঝায় যখন হচ্ছে একাধিক পরমাণু থাকবে, বাট ওরা একটা টিম হিসেবে কাজ করবে, ঠিক আছে? আমরা আরো দেখবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা, এখন লেখো ক্যাপশন দাও, যৌগমূলকের প্রধান বৈশিষ্ট্য সমূহ। ক্যাপশনটা দাও। আচ্ছা, সো প্রথম বৈশিষ্ট্য নিয়ে কাজ কথা বলবো, সেটা হচ্ছে, দেখো,
একটি একক হিসেবে কাজ করা। দেখো একটি একক হিসেবে কাজ করা। সো দেখো রাসায়নিক বিক্রিয়ার সময় এই পরমাণু গুচ্ছটি সাধারণত ভেঙে যায় না, বরং একটি একক হিসেবে এক যৌগ থেকে অন্য যৌগে স্থানান্তরিত হয়। দেখো স্থানান্তরিত হয়। সো দেখো রাসায়নিক বিক্রিয়ার সময় এই পরমাণু গুচ্ছটি সাধারণত ভেঙে যায় না, বরং একটি একক হিসেবে এক যৌগ থেকে অন্য যৌগে স্থানান্তরিত হয়। আমরা হচ্ছে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য দেখলাম যে একটি একক হিসেবে কাজ করে। সো এটা সাধারণত ভেঙে যায় না, একটা একক হিসেবে কাজ করে এবং অন্য যৌগে স্থানান্তরিত হয়। ঠিক আছে, তো দেখো এখানে সোডিয়াম কার্বনেট আছে, এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, বাট দেখো কার্বনেটটা কিন্তু ভাঙে নাই, জাস্ট কি একটা থেকে অন্যটা থেকে কনভার্ট হয়ে গেছে। তো এটাই বলা আছে নিচে, দেখো এখানে কার্বনেট অক্ষতভাবে এক যৌগ থেকে অন্য যৌগে গেছে। ঠিক আছে, সো প্রথম বৈশিষ্ট্যটা আশা করি ক্লিয়ার, যে একটা একক হিসেবে কাজ করে। লেখা হইলে বইলো প্লিজ, তারপর আমরা আগাবো। মামা লিখেছে। ওকে, সো আমরা যৌগ মূলক নিয়ে পড়াশোনা করতেছি, আমরা সংজ্ঞা দেখলাম, আমরা এখন বৈশিষ্ট্য নিয়ে পড়তেছি। প্রথম বৈশিষ্ট্য দেখলাম হচ্ছে কি এটি একক হিসেবে কাজ করে। 2 নাম্বার হচ্ছে লেখো চার্জ বা আধান। লেখো চার্জ বা আধান। দেখো প্রতিটি যৌগ মূলক একটি নির্দিষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকে। প্রতিটি যৌগ মূলকের একটি নির্দিষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকে। এখানে 5টা উদাহরণ দেয়া আছে। ঋণাত্মক চার্জ নাইট্রেট দেয়া আছে, সালফেট দেয়া আছে, কার্বনেট দেয়া আছে, ধনাত্মক দেয়া আছে অ্যামোনিয়াম, আর হচ্ছে হাইড্রোনিয়াম। এটা হচ্ছে হাইড্রোনিয়াম। ঠিক আছে, হাইড্রোনিয়াম। সো 2 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এদের একটা নির্দিষ্ট কি চার্জ থাকে, সেটা ধনাত্মক চার্জ হইতে পারে, ঋণাত্মক চার্জ হইতে পারে, যেমন নাইট্রেট, সালফেট, কার্বনেট, অ্যামোনিয়াম, তারপর হচ্ছে হাইড্রোনিয়াম। আরেকটা আছে, ঠিক আছে, ফসফোনিয়াম। এটাকে বলা হচ্ছে ফসফোনিয়াম। ফসফোনিয়াম। ঠিক আছে। সো 1 নাম্বার বৈশিষ্ট্য গেল যে এটা দল হিসেবে থাকে, একক হিসেবে থাকে। 2 নাম্বার হচ্ছে যে চার্জ বা আধান থাকে। সো ধনাত্মক চার্জ হইতে পারে, ঋণাত্মক চার্জও হইতে পারে। লেখা হলে একটু বইলো, তাই না হচ্ছে আগাবো। মামা ওই যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন হাইড্রোনিয়াম, নাম এটা না হচ্ছে হাইড্রোনিয়াম। হাইড্রোনিয়াম। মামা লিখেছি। ওকে, তাহলে একটু আগাই সামনে। জি মামা। 3 নাম্বার লেখো যোজনী। দেখো একটি যৌগমূলকের উপর যতটি চার্জ থাকে, ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক, সেটি তার যোজনী। যেমন -2 আছে, যোজনী হচ্ছে 2। আধান সালফেটে -2 আছে, যোজনী হচ্ছে 2। নাইট্রেটে 1 মাইনাস আছে, যোজনী হচ্ছে 1। অ্যামোনিয়ামে +1 আছে বা 1+ আছে, যোজনী হচ্ছে 1। অর্থাৎ যেই মানটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, সেটাই হচ্ছে তার যোজনী। ঠিক আছে। 1 নাম্বার দেখলাম এটা একক হিসেবে কাজ করে। 2 নাম্বারে দেখলাম হচ্ছে
এদের আধান থাকে, ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকে। 3 নাম্বার দেখলাম যে আধানের যে মানটা থাকে সেই মানটাই হচ্ছে তাদের যোজনী হিসেবে কাজ করে, ঠিক আছে। সো চার্জের সংখ্যাই যোজনীর মান, চার্জের সংখ্যাই হচ্ছে কি আমার যোজনীর মান। তো যদি বলি ফসফিন, এটা যোজনী কত? 1, ঠিক আছে। যদি বলি হচ্ছে সাপোজ এখানে বলে দেওয়া আছে অনেকগুলা, জাস্ট দেখলেই বুঝো। যদি বলে ফসফেট, ধরো এরকম বললাম ফসফেট 3 মাইনাস, যোজনী কত? 3। ওকে, সো উপরে যে মানটা থাকবে, যে আধানটা থাকবে, সে আধানের যে সাংখ্যিক মানটা আছে সেই সাংখ্যিক মানটাই হচ্ছে তার যোজনী। লিখছো সবাই? লিখেছি মামা। ওকে, একটু আগে তাহলে। আচ্ছা, এখানে জাস্ট কয়েকটা মানে একদম জেনারেল যেগুলো আমরা ইউজ করি তাদের আধান বা যোজনী দেওয়া আছে, ঠিক আছে। সো জাস্ট 2 মিনিট সময় নিয়ে একটু লিখে ফেলো, বেশিক্ষণ সময় লাগবে না। লিখে ফেলো চারটা। নাইট্রেট, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট, বক্স না করে জাস্ট এভাবে লিখে ফেললে হবে, জাস্ট তাড়াতাড়ি করে লিখে ফেলো। আধান আর যোজনী জাস্ট লিখো, বা যেগুলো বাকি আছে সেগুলো লিখলেও পারো, একই জিনিস। যেমন এখানে বাইকার্বনেট আছে, ফসফেট আছে, এখানে এসিডেট আছে, ঠিক আছে, পার ম্যাগনেট আছে, হাইপোক্লোরাইড আছে। জাস্ট এই পার্ট গুলো লিখে রাখলে হবে, যেগুলো বাদ আছে সেগুলো লিখে ফেলো, তাইলে হবে। এখানে 5টা বাদ আছে, 5টা লিখে ফেলো। আর যখন তুমি পড়তে যাবা বই, তখন যখনই তুমি মনে করো যৌগমূলক পাচ্ছ, একটা চার্ট বানাবা, আলাদা করে একটা খাতা বানাবা। সেই খাতার মধ্যে যদি এক্সট্রা কোনো যৌগমূলক পাও, ওগুলো জাস্ট অ্যাড করে নিবা। অর্থাৎ তোমার বইয়ে যত যৌগমূলক তুমি পাবা যেন একটা জায়গায় থাকে সবগুলো, ঠিক আছে। তাহলে তোমার জন্য রিভিশন করতে অনেক সহজ হবে। পড়তে গেলে যেটা যৌগমূলক পাইলে ওখানে অ্যাড করে দেবা, শেষ। হয়েছে দেখা? বাইকার্বনেট, ফসফেট, এসিডেট, পার ম্যাগনেট, তারপরে হচ্ছে যে হাইপোক্লোরাইড। এটা পার ম্যাগ না লিখলে পার ম্যাঙ্গানেট লিখো, ম্যাঙ্গানেট, ঠিক আছে। এটাকে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, তো এটাকে আমরা নর্মালি ম্যাঙ্গানেট বলি, ঠিক আছে, ম্যাঙ্গানেট। সো পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, তো পার ম্যাঙ্গানেট লিখে লেখা হচ্ছে MnO4 মাইনাস, আধান হচ্ছে -1, 1 মাইনাস, আর যোজনী হচ্ছে 1। অর্থাৎ সোজা কথা যে তুমি চার্জ যতটা দেখতেছো তার যোজনী ততই হয়, জাস্ট পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করি। অর্থাৎ আমরা যখন যোজনী হিসাব করি অলওয়েজ পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করি। ডান। এখানে অবশ্যই ইংলিশ টার্মে লেখা আছে, দেখো পার ম্যাঙ্গানেট, এখানে ইংলিশ টার্মে লেখা আছে পার ম্যাঙ্গানেট, দেখলে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে হাইপোক্লোরাইড, এটা হচ্ছে এসিটেট, এটা হচ্ছে হাইড্রোনিয়াম, এটা হচ্ছে অ্যামোনিয়াম, এটা হচ্ছে নাইট্রেট, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট, ফসফেট। হ্যাঁ, ইংলিশ টার্মগুলো দেখলে বোঝা যাচ্ছে। অনেক সময় বাংলা লেখার ফন্ট গুলো ভেঙে যায়, বুঝছো। তো শেষ, যা শেষ হবে একটু বইলো। মামা লিখেছি। ওকে, হোপফুলি সবারই লেখা হয়ে গেছে, একটু আগাই সামনে। এবার প্রশ্ন লেখো, খাতার মধ্যে ক্যাপশন লেখো, যোজনী ও যৌগমূলকের মধ্যে পার্থক্য। খাতা ক্যাপশন লেখা হচ্ছে যোজনী ও যৌগমূলকের মধ্যে পার্থক্য। যোজনী ও যৌগমূলকের মধ্যে পার্থক্য লিখো, এটা লিখতেও ক্যাপশন দিতে পারো ইচ্ছা মতো। আচ্ছা, তো আমরা প্রথম পার্থক্যটা দেখবো। প্রথম পার্থক্য হচ্ছে সংজ্ঞা পার্থক্য। তো একটা বক্স করে ফেলো। বক্সে 3টা ঘর থাকবে, একটা হচ্ছে বৈশিষ্ট্য, একটা হচ্ছে বৈশিষ্ট্য, একটা হচ্ছে যোজনী, একটা হচ্ছে যৌগমূলক, ঠিক আছে। সো সংজ্ঞাটা আমরা জানি যে কোন মৌলের একটি পরমাণুর
অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে আমরা বলি হচ্ছে যোজনী। ঠিক আছে, তো সংজ্ঞাটা লিখে ফেলো একটু। পাশাপাশি হচ্ছে যৌগমূলকের সংজ্ঞাটা লিখে ফেলো, যে একাধিক মৌলের পরমাণু মিলে যখন একটি গুচ্ছ তৈরি করে এবং একটি আয়নের মতো আচরণ করে তাকে যৌগমূলক বলে। তো আমরা এখন পার্থক্য নিয়ে আলোচনা করতেছি, যোজনী আর যৌগমূলকের পার্থক্য। তো প্রথম পার্থক্যটা আমরা সংজ্ঞাকে ইউজ করতে পারি। যোজনী সংজ্ঞাটা তোমরা জানো, এখন যৌগমূলকের সংজ্ঞাটাও তোমরা জানো, সেটা লিখে ফেলো একটু। কোন মৌলের একটি পরমাণুর অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। আর যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের পরমাণু মিলে যখন একটি গুচ্ছ তৈরি করে এবং একটি আয়নের মতো আচরণ করে তাকে যৌগমূলক বলে। স্বস্তিকা কি আছে আমাদের সাথে? স্বস্তিকা, জি মামা। স্বস্তিকা তোমার লেখা হইলে বইলো। মামা লিখেছি। ভেরি গুড। স্বর্ণ কি আছে আমার সাথে? স্বর্ণই জয়েন করছে আজকে, হোপফুলি জয়েন করছে, দেখছিলাম হয়তো বা মাইক্রোফোনের সমস্যা, সমস্যা নেই। সাফা লিখছো? জি মামা। জি মামা। আচ্ছা, 2 নম্বর আসি প্রকৃতি। 1 নম্বর সংজ্ঞা লিখলাম, 2 নম্বর লেখো প্রকৃতি। লেখো এটি কোনো পদার্থ নয়, এটি পরমাণুর একটি বৈশিষ্ট্য বা সংজ্ঞা। ঠিক আছে, অর্থাৎ আমরা যে যোজনীটা নির্ণয় করি এটা বেসিক্যালি কোনো পদার্থ না, কোনো সাবস্টেন্স না, বরং সেটা একটা বৈশিষ্ট্যকে নির্দেশ করে বা একটা সংখ্যাকে নির্দেশ করে। তো লেখো যোজনী হচ্ছে কোনো পদার্থ নয়, এটি পরমাণুর একটি বৈশিষ্ট্য বা সংখ্যা, মানে সংখ্যা। আর যৌগমূলক হচ্ছে এটি একাধিক পরমাণু দিয়ে গঠিত একটি আধানযুক্ত পরমাণু গুচ্ছ। এখন নিশ্চয়ই এটা বোঝানোর কিছু নাই, তোমরা পরেই বুঝে যাচ্ছ যে না ঠিক আছে। 1 নম্বর সংজ্ঞাতে পার্থক্য করলাম, 2 নম্বর হচ্ছে প্রকৃতি। এই পয়েন্টটা ধরে আমরা পার্থক্য লিখলাম যে যদি কোনো পদার্থ নয়, এটা পরমাণু, এটা বৈশিষ্ট্য বা সংখ্যা সংখ্যা। আর যৌগমূলক হচ্ছে এটি একাধিক পরমাণু দিয়ে গঠিত একটি আধানযুক্ত পরমাণু গুচ্ছ। লিখছো সবাই? জি মামা। আচ্ছা, ফাইন, ভেরি গুড। 3 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো এখন। 3 নম্বর লেখো আধান বা চার্জ। 3 নম্বর লেখো আধান বা চার্জ। লেখো যোজনীর কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধান নেই, এটি সর্বদা একটি পূর্ণ সংখ্যা। লেখো ধনাত্মক বা ঋণাত্মক কোনো আধান নেই, এটি সর্বদা একটি পূর্ণ সংখ্যা। আর যৌগমূলক লেখো অবশ্যই ধনাত্মক অথবা ঋণাত্মক আধান থাকে। যৌগমূলকে অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকে। হয়েছে লেখা? সো যোজনীর কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধান নেই, এটি সর্বদা একটি পূর্ণ সংখ্যা। আর অন্যদিকে যৌগমূলকের অবশ্যই ধনাত্মক অথবা ঋণাত্মক আধান থাকবে। ওকে, মামা হ্যাঁ, লিখেছি। 4 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলো। 4 নম্বর পয়েন্ট লেখো অবস্থান। লেখো এটি একা থাকতে পারে না, মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। অর্থাৎ এই যোজনীর যে ব্যাপারটা সেটা কোনো সময় কি মানে একা থাকতে পারে না, এটা সবসময় ডিপেন্ড করবে কার উপরে? ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করবে। আর যৌগমূলের ক্ষেত্রে লেখা হচ্ছে এটি স্বাধীনভাবে থাকতে না পারলেও রাসায়নিক বিক্রিয়া এটি একক হিসেবে অংশ নেয়। ব্যাপারটা কিরকম ধরনের, যে এরা হচ্ছে কার্বনের জাস্ট মনে করো কি স্বাধীনভাবে ঘুরতে পারে না, বাট এটা একটা ইউনিট হিসেবে বিক্রিয়া অংশগ্রহণ করে। ঠিক আছে, আমি যেটা বললাম হচ্ছে যে জিঙ্ক সালফেট বা কপার সালফেট, হ্যাঁ, একটা ইউনিট হিসেবে ওরা বিক্রিয়া অংশগ্রহণ করে।
আর অন্যদিকে যোজনী হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে যোজনীর মানগুলো নির্ধারিত হয়। সো আই হোপ লিখে ফেলছো। 5 নাম্বারটা নিয়ে কথা বলি এবার। তো 5 নাম্বার লেখা উদাহরণ লিখে ফেলো দুইটা। যেমন হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, অ্যামোনিয়াম NH4 প্লাস, সালফেট SO4 2 মাইনাস। আসলে খ নাম্বারে আসবে এবং আই হোপ তোমরা খুব সুন্দর করে 5টা পার্থক্য লিখে ফেলতে পারবে ইনশাআল্লাহ। আরেকটা পার্থক্য আসলে আসে, এটা যখন আমরা জারণ সংখ্যা পড়বো তখন আরো ক্লিয়ার করে বোঝাবো। জারণ সংখ্যা আর যোজনীর মধ্যে পার্থক্য আসে, ঠিক আছে? তো এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, ডান। সামনে একটু আগাই, ঠিক আছে? এখন আমরা দুই ধরনের সংকেত নিয়ে পড়াশোনা করবো, একটা হচ্ছে আণবিক সংকেত, একটা হচ্ছে গাঠনিক সংকেত, ঠিক আছে? সো আণবিক সংকেত হচ্ছে খুব সিম্পল, লেখো যে সংকেতের মাধ্যমে কোন অণুতে বিদ্যমান মৌলগুলোর প্রতীক এবং প্রতিটি মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয় তাকে আণবিক সংকেত বলে। সংখ্যাটা লিখে ভালো কষ্ট করে দেখো, যে সংকেতের মাধ্যমে কোন অণুতে বিদ্যমান মৌলগুলোর প্রতীক এবং প্রতিটি মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয় তাকে আণবিক সংকেত বলে। এটি অণুর উপাদান সম্পর্কে ধারণা দেয় কিন্তু পরমাণুগুলো কিভাবে যুক্ত আছে তা জানায় না। সো জাস্ট আণবিক সংকেতের সংজ্ঞাটা লিখো। একটা উদাহরণ দেওয়া আছে বাম পাশে, দেখো H2O, যেটা আমরা বলি পানি। এই সংকেতটা দেখে তুমি বুঝতে পারো যে এটা হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, অক্সিজেনের প্রতীক হচ্ছে O, অর্থাৎ প্রতীক দ্বারা প্রকাশ করি আমরা। অ্যাট দ্য সেম টাইম তুমি যখন H2 দেখতেছো তার মানে বুঝতে পারতেছো এখানে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে হচ্ছে 1টা। তার মানে একটা যৌগে প্রতিটা মৌলের যে পরমাণু সংখ্যা, সেই সংখ্যার ধারণাও কিন্তু আমরা আণবিক সংকেত থেকে পাই, ঠিক আছে? অর্থাৎ একটা যৌগ কি কি মৌল নিয়ে গঠিত, কি কি উপাদান নিয়ে গঠিত সেটা কিন্তু ধারণা দেবে, কিভাবে সংযুক্ত আছে সেটা কিন্তু এই সংকেত দেখে বোঝার কোনো উপায় নাই। সবাই কি বুঝছো এটা? ডান। যেমন ধরো আমি বললাম, সাপোজ বললাম কপার সালফেট, কপার সালফেট। তুমি দেখে বুঝে যাচ্ছ যে এই কপার সালফেট যে সংকেত আমি লিখলাম এটা একটা আণবিক সংকেত। কেন আণবিক সংকেত? এখানে কপার আছে, সালফার আছে, অক্সিজেন আছে, তুমি বুঝে গেছো এখানে কোন কোন মৌলও আছে। সেই মৌলের প্রতীকগুলো এখানে দেওয়া আছে। কপারের প্রতীক Cu, সালফারের প্রতীক S, অক্সিজেনের প্রতীক হচ্ছে O। তার মানে তুমি বুঝতে পারতেছো কোনটা কোন মৌল। দেন তুমি বুঝতে পারতেছো এখানে O এর সাথে 4 আছে, এস এর সাথে কিছু নাই মানে 1 আছে, কপারের সাথে কিছু নাই মানে আছে 1 আছে। তুমি এটাও বুঝতে পারতেছো এখানে পরমাণুর গুলো প্রকৃত সংখ্যা কয়টা। কপার আছে 1টা, সালফার আছে 1টা, অক্সিজেন আছে 4টা। সো যেই সংকেতের মাধ্যমে তুমি প্রতীকগুলো বুঝতে পারতেছো এবং মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা তুমি বুঝতে পারতেছো, সেটাই হচ্ছে আমার আণবিক সংকেত। যেমন তোমাকে আমি বললাম, ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4, এখানে হাইড্রোজেন আছে 2টা, সালফার 1টা, অক্সিজেন 4টা। অর্থাৎ এই যে নরমাল যে আমরা সংকেতটা লিখি সেটাই হচ্ছে আমার আণবিক সংকেত। সবাই ক্লিয়ার? বুঝছো সবাই? জি মামা। একটু আগাবো, দেখো গাঠনিক সংকেত। দেখো গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা, আগেটা ছিল মলিকুলার ফর্মুলা, এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। সংজ্ঞা লিখে ফেলা হচ্ছে কোন যৌগের অণুতে পরমাণুগুলো কিভাবে যুক্ত আছে এবং তাদের বিন্যাস কেমন তা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা বলে। কোন যৌগের অণুতে পরমাণুগুলো কিভাবে যুক্ত আছে এবং তাদের বিন্যাস কেমন তা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে গাঠনিক সংকেত বলে বা স্ট্রাকচারাল ফর্মুলা বলে। দেখো দেন এক্সপ্লেন করতেছি। মানে এগুলো আমরা পড়তে পড়তে আরো দেখবো, ঠিক আছে? কারণ সবগুলো যদি মনে করো বন্ধন না দেখাই, আরো কিছু প্র্যাকটিস না করে অনেক কিছু হয়তো ধরতে পারবে না, ঠিক আছে? সবগুলো দেখানোর পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা আণবিক সংকেত কোনটা গাঠনিক সংকেত, বুঝে যাবে ইনশাআল্লাহ। লিখছো?
দেখো এখানে দুইটা জৈব জৈব যৌগ দেওয়া আছে। হ্যাঁ, জৈব যৌগ আমরা একদম লাস্টে পড়বো, যে ছোট করে একটু বলবো যে জৈব যৌগ, ঠিক আছে। নর্মালি কার্বন বা তার জাতক সমূহ যে যৌগগুলো উৎপন্ন করে তাকে জৈব যৌগ আমরা বলি। এখন ওগুলো জানার আপাতত দরকার নেই, এটা জাস্ট দুইটা মৌল দেয়া যৌগ দেয়া আছে। একটা হচ্ছে ইথেন, যেটা সংকেত হচ্ছে C2H6, আর এটা হচ্ছে ইথিন, যেটা হচ্ছে C2H4। একটু ভালো করে খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করো। এই যে C2H6 দেয়া আছে, এটা হচ্ছে একটা আণবিক সংকেত। কেন আণবিক সংকেত? কারণ তুমি এই সংকেতের মাধ্যমে বুঝতে পারতেছো এখানে কি কি আছে, কার্বন আছে আর হাইড্রোজেন আছে। তুমি একই সাথে বুঝতে পারতেছো এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা। সো এই যে উপাদান সম্পর্কে ধারণা দিচ্ছে এবং পরমাণুর প্রকৃত সংখ্যা সম্পর্কে ধারণা দিচ্ছে, তাই এটা আণবিক সংকেত। একই রকম যখন আমি ইথিন নিয়ে কথা বলতেছি, ইথিন ইথিন, ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা, বা আমরা বুঝতে পারছি উপাদানগুলো কি কি আছে এবং কয়টা করে পরমাণু আছে। ফাইন, এই দুইটা হচ্ছে আমার আণবিক সংকেত। বাট গাঠনিক সংকেত বলে যে ওরা কিভাবে যুক্ত আছে, বিন্যাসটা কেমন, সেটা হচ্ছে আমার গাঠনিক সংকেতটা বলে। একটু ভালো করে খেয়াল করো, প্রথম যে ইথেন আছে, ইথেন কি C2H6। সো দেখো সবগুলোর সাথে কি আমার সিঙ্গেল বন্ড, সবগুলোর সাথে কি আমার সিঙ্গেল বন্ড। তো এটা হচ্ছে কি, জাস্ট লিখে রাখো এখন, একক বন্ধন। একক বন্ধন অর্থাৎ তুমি যখন এই বন্ধনটা দেখতেছো তুমি বুঝতে পারতেছো এখানে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন হাইড্রোজেন একক বন্ধন, এখানে কার্বন হাইড্রোজেন একক বন্ধন, অর্থাৎ তুমি দেখে বুঝতে পারতেছো যে বন্ধনের ধরনটা কেমন। ঠিক আছে, সো আমি স্ট্রাকচারাল যে ফর্মুলা আছে তার মাধ্যমে বুঝতে পারি ধরনটা কেমন। ঠিক একই ভাবে তুমি যখন ডান দিকে তাকাও, ইথিনের দিকে তাকাও, তুমি দেখো খেয়াল করে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন হাইড্রোজেন একক বন্ধন, কার্বন হাইড্রোজেন একক বন্ধন, এই ডান দিকেও কিন্তু একক বন্ধন করে আছে। তার মানে এই সংকেতের দিকে যখন তুমি তাকাচ্ছ তুমি বুঝতে পারতেছো আসলে মানে কোন কোন বন্ধন এখানে কাজ করে, কোন কোন বন্ধন এখানে কাজ করে, তুমি কিন্তু সেটা বুঝতে পারতেছো। এই যে কোন কোন বন্ধন বা বিন্যাসটা কেমন, এটা যে বোঝা যাচ্ছে, এটাকেই বলে হচ্ছে মানে গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, সো উদাহরণগুলো খাতায় লিখছো ডান এই পর্যন্ত? জি মামা। ওকে, জায়গায় তাহলে। আচ্ছা, সো এগুলা মানে আমরা আগেই জাস্ট পড়ছি, জাস্ট কয়েকটা উদাহরণ দেখাবো। দেখো এখানে অক্সিজেন, নর্মালি যদি আমি বলতাম O2, এটা একটা আণবিক সংকেত, O2 মানে একটা আণবিক সংকেত। বাট এই O2 কে যখন আমি হচ্ছে বন্ধনের মাধ্যমে দেখালাম, যেখানে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন আছে, তখন এটাকে কি বলবো আমি, স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত। আমি জানি H2 এটা আণবিক সংকেত, বাট আমি যখন দেখাবো যে হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন কাজ করে, সেটা হচ্ছে একটা গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, তো বন্ধনগুলো কেমন আছে, বিন্যাসটা কেমন, সেটা তুমি যেভাবে প্রকাশ করবে সেটাই হচ্ছে আমার গাঠনিক সংকেত। আরেকটা উদাহরণ দেখি। দেখো নাইট্রোজেন, আমরা নাইট্রোজেন নিয়ে পড়াশোনা করছি ক্লাসের মধ্যে। তো যদি শুধুমাত্র বলি N2, N2 মানে কি একটা মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত। বাট যখন তুমি এটাকে কোনো বন্ধনের মাধ্যমে প্রকাশ করে দেখাবা যে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড কাজ করে, এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ফর্মুলা বা হচ্ছে একটা গাঠনিক সংকেত। ঠিক আছে, তো আশা করি আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের যে বেসিক পার্থক্যটা আছে সেটা বুঝতে পারছো। আমরা সামনে এগুলো নিয়ে আরো দেখবো, আরো পড়াশোনা করবো, তখন তুমি আরো বেশি ক্লিয়ার হবে। জাস্ট বেসিকটা বুঝে রাখো, আণবিক সংকেত দিয়ে আমি পরমাণু কোন কোন উপাদান আছে এবং কি পরিমাণ পরমাণু সংখ্যা আছে সেটা বের করতে পারি। আর গাঠনিক সংকেতের মাধ্যমে আমি একটা যৌগে মৌলগুলো কোন বন্ধন বা কোন বিন্যাসের মাধ্যমে যুক্ত আছে সেটা আমি বুঝতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক পার্থক্য। ওকে, মোটামুটি আজকের ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো এটা হচ্ছে আমার পানির যে মানে আমরা জানি H2O, H2O মানে কি, জাস্ট একটা মলিকুলার ফর্মুলা, একটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। বাট এই যে স্ট্রাকচারটা আছে যেখানে এটা কোণ করে থাকে, নরমালি 104.5 ডিগ্রি কোণ করে থাকে, এই যে বন্ধনটা তুমি দেখতে পাচ্ছ যে অক্সিজেন হাইড্রোজেনের সাথে কিভাবে যুক্ত আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত। ওকে, সো আশা করি আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের যে পার্থক্য সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করবো ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। স্বস্তি, কোনো সমস্যা আছে? না মামা। পাও না? অনেকে আছে? মামা, সমস্যা নেই। জারিন, সমস্যা নেই মামা। সাফা, তোমার কি আছে? না মামা। ওকে, যাক, এটা একটা তৃপ্তির একটা ঢেকুর ফেলানো যেত যায় যে শেষ পর্যন্ত কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। বাট বাসায় প্র্যাকটিস করবা। আমরা নেক্সট
নেক্সট ক্লাসে চেষ্টা করব এই বন্ধনের টপিকটা শেষ করে ফেলার জন্য। তোমাদের একটু কাজ থাকবে, ছোট করে কাজ, মানে তোমরা একটু চ্যাপ্টারটা পড়ে ফেলবা, একটু পড়ে ফেললে সুবিধা হবে কি আমি তোমাকে যখন জিজ্ঞাসা করবো তুমি বলতে পারবা। সো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনে যে পার্টটুকু আছে বইয়ের মধ্যে, নিষ্ক্রিয় গ্যাসের একটা পার্ট আছে, বাকি যে পার্ট গুলো আছে তোমরা একটু পড়ে ফেলো। নেক্সট ক্লাসে আগে একটু জিজ্ঞাসা করবো যে কি কি পড়ছো, দেন হচ্ছে আমরা পঞ্চম অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। ওকে, সো ভালো থাকো, অনেক রাত হয়ে গেছে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, টাটা।